গত পর্বে আমরা দেখেছিলাম ক্যাপলার গ্রহের ব্লু হোলে ঢুকে সজীবের সামনে আসে ভয়ঙ্কর সত্য। জৈক এলিয়েনরা দাবি করে এই গ্রহ আসলে তাদেরই, আর ফোবিয়ানরাই নাকি দখলদার। এই কথা শুনে সজীব পড়ে যায় বড় দ্বিধায়, কিন্তু পরে পৃথিবীতে ফিরে গিয়ে সে জানতে পারে জিসান তাকে মিথ্যা বলেছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সজীবকে ব্যবহার করে কিছু এলিয়েন ইতিমধ্যেই ব্লু হোল থেকে বের হয়ে গেছে, আর সূর্য উঠলেই তারা হয়ে উঠবে অনেক বেশি শক্তিশালী। ক্যাপলার গ্রহে ফোবিয়ানরা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছিল, কারণ খুব শীঘ্রই সূর্য উঠতে যাচ্ছে, আর সেটাই হতে পারে তাদের জন্য সবচেয়ে বড় বিপদ। এদিকে সজীব দুজন বিজ্ঞানীকে সাথে নিয়ে নাগরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তা কল্পনারও বাইরে। নাগরাজ্যের চারপাশ ঘিরে রেখেছে রাসেলস ভাইপার সাপের ভয়ঙ্কর এক দল। মাটির উপর কুণ্ডলি পাকিয়ে ফোঁস ফোঁস শব্দ করছে। দুটি বিশাল ভাইপার দরজার সামনে পাহারা দিচ্ছে। এ কি, তোমরা কারা? নাগরাজ্যের এই অবস্থা কেন? আমার নাগিন মা কোথায়? এটা এখন আর কোনো নাগরাজ্য নয়, এটা এখন আমাদের রাজ্য। আমরা সব নাগদের পরাজিত করেছি, আর তোমার নাগিন মাকেও বন্দি করে রেখেছি। আমি বেঁচে থাকতে নাগিন মায়ের কোনো ক্ষতি হতে দেব না। কিছুক্ষণ পর সব ভাইপার নিস্তেজ হয়ে পড়ে। সজীবরা ভেতরে ঢুকে দেখে নাগিন মা আর ইনায়না খাঁচার ভেতরে বন্দী। সজীব, তুমি না এলে আমরা শেষ হয়ে যেতাম। আমি আছি, ভয় নেই। সজীব তখন এক এক করে খাঁচার দরজাগুলো খুলে দেয়। আমরা মস্ত বড় বিপদে পড়ে তোমাদের সাহায্য নিতে এসেছি। নাগিনমা, আপনি নিশ্চয়ই ক্যাপলার গ্রহের নাম শুনেছেন। সেই ক্যাপলার গ্রহের আজ বড্ড বিপদ। এখানে ভয়ঙ্কর জিউক সম্প্রদায় আক্রমণ করেছে, আর সেই গ্রহ দখলের চেষ্টা করছে। তাদের হারানোর জন্য আমাদের এক বিশেষ ধরনের অস্ত্র দরকার, যেগুলো বানাতে প্রয়োজন অতি শক্তিশালী শীতল আলো, যা আমরা শুধুমাত্র আপনার মনি থেকে পেতে পারি। হ্যাঁ নাগিন মা, বিজ্ঞানী একদম ঠিক কথা বলেছে। ওই জীবদেরকে মারতে হবে। আপনি আমাদের সাহায্য করুন। তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। নাগমণি খুব শক্তিশালী। দীর্ঘদিন এটি ছাড়া আমাদের রাজ্য টিকিয়ে রাখা সম্ভব নয়, তাই এটি ভালো করে সংরক্ষণ করবে, যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, আর এটাকে সব সময় ভালো কাজে ব্যবহার করবে। সজীব, মা একদম ঠিক কথা বলেছে। তুমি নাগমণি নিয়ে যাও আর ফোবিয়ানদের রক্ষা করো। ঠিক আছে নাগিন মা, আজকে আপনিও আমাদের অনেক বড় উপকার করলেন। চলো সজীব, এখন আমাদের পৃথিবীতে ফিরে যেতে হবে। প্রতিটা মুহূর্ত এখন আমাদের কাছে অনেক মূল্যবান। আমাদের এখন বিদায় দিন নাগিন মা। এরপর সজীব এবং দুজন বিজ্ঞানী সেই নাগমণি নিয়ে ম্যাজিক্যাল কারে করে রওনা হয় পৃথিবীর দিকে। আর ওদিকে ক্যাপলার গ্রহে রাজা ফিটাস তার একমাত্র ছেলে সিডের কফিন সামনে নিয়ে মন্ত্রী রোবোর সাথে কথা বলতে শুরু করে। আমি বিশ্বাস করি একদিন সজীব আমার ছেলের জীবন ঠিক ফিরিয়ে আনবে। সে জিউকদের কাছ থেকে আমার ছেলেকে সুস্থ করার সঞ্জীবনী রস ঠিক সংগ্রহ করবে। কিন্তু জিওকরা যদি আমার ছেলের মৃতদেহ নষ্ট করে দেয়? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আমার ছেলের মৃতদেহ একটা শক্তিশালী কক্ষে রাখার ব্যবস্থা করেছি, যেখানে থাকবে একটা শক্তিশালী পাসওয়ার্ড। কেউ চাইলে সেখানে কখনো ঢুকতে পারবে না। মহারাজ, আপনার কথা মতো আমরা সেই শক্তিশালী কক্ষটি তৈরি করেছি, আর সেখানে নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করে ফেলেছি। সত্যি আমার খুব ভয় লাগছে। আমার ছেলের কফিনের কোনো ক্ষতি না করে দেয়? কখনো না। সেই কক্ষ অনেক শক্তিশালী, তারা কখনোই সেই কক্ষে ঢুকতে পারবে না। চলো, আমি তোমাকে কক্ষটি দেখিয়ে নিয়ে আসি।
এরপর তারা সবাই মিলে ধীরে ধীরে ওই কক্ষটির দিকে এগিয়ে যায়, যেখানে অনেকগুলো সৈন্য কক্ষটিকে ঘিরে রেখেছিল। এরপর ফিটাস সেই কক্ষের দরজায় একটা পাসওয়ার্ড দেয়, আর সাথে সাথে সে দরজাটি খুলে যায়। সে কক্ষটির ভেতরে এবং বাইরে অনেক সৈন্য মোতায়েন করা ছিল, যারা সবসময় সেই কফিনটি পাহারা দেবে। এই কক্ষে আমার ছেলের মৃতদেহ রাখা হবে, যেন কেউ এটার কোনো ক্ষতি করতে না পারে। আমি আমার ছেলে সিডকে এইভাবে হারিয়ে যেতে দেব না। ও এই ক্যাপলার গ্রহের ভবিষ্যৎ উত্তরাধিকারী। মহারাজ থাক, এই ব্যাপারে বেশি আলোচনা দরকার নেই। দেয়ালেরও কান আছে, বাইরে কিছু জিওকরা ঘোরাঘুরি করছে। যদি ওরা জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ কিছুই জানবে না। চলুন আমরা এখন এখান থেকে চলে যাই। এই ঘরের পাসওয়ার্ড শুধুমাত্র মহারাজ ফিটাসের কাছেই আছে, আর কেউ এই ঘরে কখনোই ঢুকতে পারবে না। এদিকে সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা তখনও সবার অজানা ছিল। এই রাজ্যের সেই বিশ্বস্ত মন্ত্রী আসলে ছিল জিউকদের গুপ্তচর। সেই কক্ষ থেকে সবাই বেরিয়ে যেতেই এক মুহূর্তও দেরি না করে সে গোপনে ব্লু হোলের দিকে রওনা দেয় এবং ভেতরে গিয়ে সরাসরি জিসানের সাথে দেখা করে। সে ফিটাসদের সব পরিকল্পনা, সিডের কফিন, শক্তিশালী কক্ষ, নিরাপত্তা ব্যবস্থা সব কিছু একে একে খুলে বলে, হা হা হা, ফোবিয়ানরা কি ভেবেছে এত সহজে ওরা সিটকে ফিরিয়ে আনবে? না, এটা আমি কখনোই হতে দেব না। কিন্তু ব্যাপারটা এত সহজ না। ওই কক্ষটা খুবই শক্তিশালী, চারপাশে অসংখ্য সৈন্য পাহারা দিচ্ছে। সরাসরি আক্রমণ করলে আমরা সফল হব না। আমি জানি, তাই আমরা আক্রমণ করব না। আমরা প্রাসাদের ভিতরেই গুপ্ত ষড়যন্ত্র করব আর ওই কক্ষটাকে ধ্বংস করব। আমাদের কিছু লোক ইতিমধ্যেই বাহিরে রয়েছে। ঠিক সময় আসলেই ওরা তোমার সাহায্য নিয়ে ভিতরে ঢুকবে, আর তুমি আমাদের জন্য সেই দরজা খুলে দেবে। আমি বুঝেছি, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এরপর মন্ত্রী চুপচাপ সেখান থেকে ফিরে যায়, যেন কিছুই হয়নি। আর এদিকে জিসান ধীরে ধীরে তার আসল পরিকল্পনা সাজাতে থাকে। কোনো যুদ্ধ নয়, কোনো সরাসরি আক্রমণ নয়, বরং একটি নিখুঁত ষড়যন্ত্র, যার মাধ্যমে ঠিক সময় আসলে সিডের কফিন আর সেই শক্তিশালী কক্ষ ভেতর থেকেই ধ্বংস হয়ে যাবে। ওদিকে পৃথিবীর বিজ্ঞানীরা যখন সজীবদের জন্য অপেক্ষা করছিল, তখন ঘটে আরেকটি বড় দুর্ঘটনা। নাগ রাজ্য থেকে তাদের ম্যাজিক্যাল কার ফ্লাই করে, কিন্তু কিছুক্ষণ পরেই কারটি ক্রমশ শক্তি হারিয়ে ফেলে এবং তা নাগ রাজ্যের ভিতরই একটা জঙ্গলে গিয়ে পড়তে থাকে। হ্যালো 007, ম্যাজিক্যাল কার, কি হচ্ছে? কোনো একটা ম্যাগনেটিক শক্তি আমাকে নিচের দিকে টেনে নিচ্ছে। আমি চেষ্টা করছি ওড়ার জন্য। হঠাৎ চারদিকের জঙ্গল থেকে শব্দ, মাটি কাঁপছে। একদল রাসেলস ভাইপার সাপ চারদিক থেকে ঘিরে ধরে। তারা আকাশে লাফিয়ে উঠে ম্যাজিক্যাল কারকে আক্রমণ করে। মুহূর্তের মধ্যে কার নিচে পড়ে যায়। সজীব ও বিজ্ঞানীরা ছিটকে পড়ে যায় ঘন অন্ধকার জঙ্গলের ভেতরে। চোখ খুলে তারা দেখে তারা বন্দী, চারপাশে শত শত ভাইপার। তো বন্ধুরা, সজীব কি পারবে এই ভয়ঙ্কর ভাইপারদের হাত থেকে বাঁচতে আর সময়ের আগেই ক্যাপলার গ্রহে ফিরে গিয়ে সবাইকে রক্ষা করতে? জানতে হলে দেখতে হবে পরের পর্ব। আর এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং চাঁদের বুড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।